সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবন লাগোয়া কালেঞ্চি গ্রাম। সুন্দরবন এবং কালেঞ্চি গ্রামটিকে বিচ্ছিন্ন করে বয়ে গেছে দজিখালী নদী। নদী আর বন এই জনপদের মানুষের জীবন জীবিকার প্রধান উৎস। জলে কুমির, ডাঙায় বাঘ, নিশ্চিত মৃত্যু জেনেও একটু খাবার বা বেঁচে থাকার জন্যই পাড়ি দিয়ে যেতে হয় বনের গহীনে। আজকে আমি অবহেলিত সুন্দরবনের শেষ গ্রাম কালেঞ্চির পাশাপাশি দেখাবো নিশ্চুপ বুকে পাথর বেঁধে নীরব কান্না নিয়ে বেঁচে থাকা এক মায়ের জীবন। জীবিকার সন্ধানে স্বামী আর সন্তান গিয়েছিল সুন্দরবনে মধু সংগ্রহ করার জন্য। স্বামী একটা হারাইছি বনে, থাবাল একটা বনে হারাইছি মধু কাটতে। ভাগ্যের পরিহাস এমন ছিল, সন্তান এবং স্বামীকে টুকরো টুকরো করে খেয়েছিল বনের শাসক বাঘ। ঘাড়ে এরকম করে ধরেল আর স্বামীর একটু খাইয়ে ফেলল। গরু না নিয়ে আমার যদি নিয়ে যাইতো তে দুঃখ আবার করতে হইত। সেই শোক সইতে না পারায় এখনো ছেলের কবরের পাশে বসে নীরবে কান্না করে হতবাগা মা। বন্ধুরা, এখন আমি আছি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কালেঞ্চি গ্রামে। এই যে ঘরটা দেখতে পাচ্ছেন, গত রাতে আমি এই ঘরেই ছিলাম। রাতে আসছি তো ঘরের পরিবেশটা যাই থাকুক, আসলে থেকে কিন্তু অনেক মজা। চতুর্দিকে এই যে উপরে ফাঁকা রাখছে বাতাস ঢোকার জন্য। এই ঘরের পাশেই হচ্ছে সুন্দরবন, খুব সুন্দর জায়গা। আমি একটু দেখাই আপনাদের। এই যে দেখুন কোন বাড়িতে ছিলাম, এটা হচ্ছে এখানে থাকার জায়গা। সুন্দরবন ঘেঁষা এই গ্রামে থাকার মতো জায়গা এই বাড়িটি। খাওয়া দাওয়া সুবিধা সহ খুব অল্প টাকায় রাত্রি যাপন করা যায় এই বাড়িতে। ওইখানে বিল্ডিং করা আছে, উপরে টিন, চতুর্দিকে ওয়াল, এরকম বিল্ডিং করা আছে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে সুন্দরবনের এরিয়া শুরু। ওই যে ট্রলার দেখতে পাচ্ছি, এটা সুন্দরবনের একেবারে শেষ গ্রাম, এরপর আর কোনো গ্রাম নেই। 2023 সালে আম্বানির জলোচ্ছ্বাসে বহু মানুষের বাড়িঘর ভাসিয়ে নিয়ে যায় জোয়ারে। যখন ঝড় এই দিকতে আসতেছে তখন এইভাবে আগুনের গল্লা নিচের দিক থেকে ওপর ভাই উঠতেছে। সেই থেকে এই গ্রামের মানুষের জীবনযাপন কাটছে খুব কষ্টে। আপনারা যারা এই গ্রামে আসবেন ঘোরার জন্য, আপনারা গাড়ি নিয়েও কিন্তু আসতে পারেন। এই যে রাস্তা দেখতে পাচ্ছেন, এবং ইটসলিং এর রাস্তা এখান থেকেই শেষ হয়ে গেছে, যেহেতু আমরা এখানে ছিলাম। আর এই ছোটোখাটো রিসোর্ট যে ভাড়া দিয়ে থাকে, এই যে দাদা কিন্তু এইখানে আবার গাড়ি পার্কিংয়েরও ব্যবস্থা করছে, মানে পর্যটকরা যাতে আসে। গাড়ি পার্কিং আর এই ঘরটরগুলো এখন হয়তো নমুনা আছে, আরও ভালো ছিল যখন 23-এর দিকে আমফান বুলবুল, তখন আমাদের বড় ধরনের একটা জলোচ্ছ্বাস হয়, হওয়ার পরে এইগুলো আমাদের ভেঙে যায়। এখনও আমরা সেই ইয়েটা কাটিয়ে উঠতে পারিনি এখনও। বাংলাদেশের অনেক মানুষই কিন্তু জানে না যে বাংলাদেশের দক্ষিণ পশ্চিম এলাকার একেবারেই ইন্ডিয়ার বর্ডারের কাছাকাছি আমাদের এই যে ট্যুরিজম, এই কালিঞ্চি কারামুড়া ম্যানগ্রোভ ভিলেজ। তো এইখানে আসা যাওয়া খাওয়া দাওয়া আমরা খুব স্বল্প মূল্যেই তাদেরকে সার্ভিস দিয়ে থাকি। তো এই জিনিসটা অনেকেই অজানা এখনও আছে। আমাদের এখানে রায়মঙ্গল নদী আছে, তারপরে গাড়াল আছে, তারপর বঙ্গোপসাগর আমাদের অনেক কাছে। তো আমাদের থাকা খাওয়া বা সুন্দরবন ঘুরানো, মানে আমরা ট্যুরিস্টদের সাথে কথা হলেই আমরা সব কিছু মেনটেনেন্স আমরাই করি। আর বিশেষত এইখানে আসলেই একদিকে হচ্ছে ইন্ডিয়া বর্ডার আর আরেকদিকে হচ্ছে বাংলাদেশ। তো এই যে ওই পারের যে সৌন্দর্য বা এখানে পঞ্চনদী মোহনা আছে, তো এইটা দেখার জন্যে মানুষ যারা জানে তারা বা আসে। আর বিশেষত আরও যেন এখানে আসে, আমরা এই প্রত্যাশা করি। বন্ধুরা, এই যে দেখুন রাস্তার এই পাশে সুন্দরবন, এই পাশে গ্রাম। বাংলাদেশের সীমান্তবর্তী এই কালেঞ্চি গ্রামে অধিকাংশ মুন্ডা সম্প্রদায়ের মানুষের বসবাস।
তবে গ্রামের মধ্যে খুঁজে পেলাম একটি মুসলিম বাড়ি। যে দেখুন বাড়ি, মাটির ঘর। আসলে এইদিকে সবচেয়ে বেশি মাটির ঘর। আর এই বাড়িটা দেখুন একেবারে ছোট জায়গা। সীমান্তবর্তী এলাকা, বাংলাদেশের শেষ সীমানা এইটা। না, এরপরে এই দিকে আর গ্রাম নাই, দক্ষিণ দিকে এই সাইডে আবার আছে, এই নদী ঘুরে যেয়ে ওই কর্নারে আবার আছে। আমরা গত যে সালটা বলতে পারবো না, যে আইলা হয়েছিল, নদীর বেড়িবাঁধ ছাপিয়ে যে পানি ঢুকছিল ওইটাকে বলে আইলা হয়েছিল। সে তারা মোকাবেলা করে আমরা এখানে বেশি আছি। এর আগে যে 88-র একটা প্রচণ্ড ঝড় হয়েছিল 88 সালে, সেই ঝড়টা হলো আগুন ঝড় বলে। আগুন ঝড় আমরা নিজেরাই দেখেছি যে যখন ঝড় এই দিকতে আসতেছে তখন এইভাবে আগুনের গল্লা নিচের দিক থেকে ওপর ভাই উঠতেছে। কিন্তু আমরা সেইভাবে বেঁচে আসি, তার ভিতর দিয়েও আল্লাহ পাক আমাদেরকে বেঁচেই রেখেছে। তখনও মাটির ঘর ছিল, এখনও মাটির ঘর। এখন দুকোনে কারণ ওই অ্যালবেস্টারের বেড়া, অ্যালবেস্টারের সামনে আছে। বন্যপ্রাণী ধরেন নদী পাড়িয়ে এপারে এসে ঘুরে চলে গেছে, আমাদের চোখের সামনে পড়িনি। আপনাদের এখানে টিউবওয়েল আছে না? টিউবওয়েল আছে। কোথায়? এই সাইডে আছে, সবার বাড়িতে আছে, কিন্তু প্রায় আমার বাড়িতে নাই। যেহেতু এই গ্রামের ভিতরে আমি সংখ্যালঘু বলতে আমি এক ঘর মুসলমান। এই আশপাশে এখানে আমাদের সবাই মুন্ডা জাতিরা বাস করে। মধ্যস্থলে আমি একা বাস করি। মানে মুসলমান আপনি একা? একা। আচ্ছা, মুসলমান একা, এর সাথে টিউবওয়েল না থাকার কারণ কি? না থাকার কারণ অনেক আছে, দল বিদল পার্টি বেপার্টি আছে। টাকা দিয়েও মেম্বার চেয়ারম্যানের কাছ থেকে নিতে পারিনি, যেহেতু আমার একটা পেস্টিসি বাদে যে মাতব্বাদের কাছে যে হাত ধরা, পায়ে ধরা। মানে আপনার কি টিউবওয়েল দরকার? প্রয়োজন টিউবওয়েল 8 জন। তার কারণ আমরা এখানে বসবাস করি এই সব লোনা পানি। আমি টিউবওয়েল বলছি তো, টাকা পয়সা জমা দেওয়ারই আজকে 5 বছর। মেম্বার চেয়ারম্যানের টালাটালি এই আসতেছি দিচ্ছি, এমনি করে আমাদের কাছ থেকে তারা টাকা খেয়ে বহুত গ্রামের বহু লোক হয়রানি শিকার হয়েছে। বন্ধুরা, আসলে এই গ্রামে মুন্ডা আদিবাসীরাই বেশি বসবাস করে, সংখ্যালঘু। তার মধ্যে একটি মুসলমান ঘর আছে, এই যে কাকা হচ্ছে মাঝখানে। এখানে কিন্তু আর ওরকম মুসলমান বাড়ি নাই। কাকা এইখানে থাকে। কাকার জীবন অনেক কিছু দেখছে, সুন্দরবনের ঝড় বৃষ্টি। মোটামুটি সব বাড়িতে টিউবওয়েল আছে, কাকার বাড়িতে টিউবওয়েল নাই। টাকার জন্য টিউবওয়েল করতে পারতেছে না। বন্ধুরা, এই যে দেখুন এইখানে গোসল করে, এই যে পানি দেখতে পাচ্ছেন। প্রত্যেকটা বাড়িতে এরকম ছোটোখাটো পুষ্কুনি আছে। আর এই পাশে যা দেখতে পাচ্ছেন কাঁকড়া চাষ হচ্ছে, কাঁকড়া মাছ চাষ করতেছে। বড় লোকেরা নাকি মাছ কাঁকড়া চাষ করে। এটা হচ্ছে এই কাকার বাড়ি। এই যে দেখুন বাড়ির বেড়াটা দিছে কি দিয়ে, এটা মাটির ওয়াল করে, উপরে গোলপাতা। এটা কি? এটা ছাগলের ঘর, মশারি, ছাগলের ভিতরে থাকে। দাদু, কি নিয়ে যাচ্ছেন? বাগদা চিংড়ি। এটা কি আপনারা চাষ করেন এখানে? হ্যাঁ, এই ঘেরাতে কিনে নিয়ে যাচ্ছি। এইটা না? হ্যাঁ। এটা কি এখন বিক্রি করবেন? হ্যাঁ। আচ্ছা, এটা কেজি কত টাকা? 600 টাকা করে কেজি। এখানেও চিংড়ি? হ্যাঁ। বড় চিংড়ি নাই? না, বড় চিংড়ি এখনো হয়নি। একবারে তাজা চিংড়ি, মাত্র মাইরা নিয়ে আসলেন? জ্যান্ত, আটল ঝেড়ে দিয়ে দিয়েছে। তাই? হ্যাঁ। এটা খাইতে তো অনেক টেস্ট লাগবে। অনেক টেস্ট, জ্যান্ত মাছ না, খাতে খুব সুস্বাদু একেবারে। তার মানে এটা 600 টাকা কেজি হলে বিক্রি হয়? হ্যাঁ। ঢাকায় মনে আরো বেশি? ঢাকায় আরো বেশি, 700 টাকা আছে। এটা লবণের পানির মাছ, একবার মিষ্টি পানিতে এই মাছগুলো হয় না। বন্ধুরা, এই যে দেখুন রাস্তার ডাইন পাশেই অনেক বাড়িঘর করে আছে। এটা সুন্দরবনের এবং বাংলাদেশেরই বলা চলে শেষ গ্রাম। এই যে দেখুন মানুষজন এইভাবে এখানে বসবাস করে। জায়গাটা অনেক সুন্দর। এই যে সুন্দরবনের পাশেই এই গ্রামটি। বন্ধুরা দেখুন পাখির শব্দ, যেহেতু সুন্দরবনে অনেক পাখি গাছে বসে ডাকে। ভারতটা নিকট। সুন্দরবন কোনটা? এইটু ওপারে, নদীর ওপারে 2-5 মিনিট
নৌকায় পার হওয়া যায়। বাংলাদেশের শেষ গ্রাম কালিঞ্চি। বাঁদর, ওই যে যারা বলে বাঁদর, সেইগুলো বেরোয়, আর কুচি 2-1 সময় হরিণ বেরোয় চর দিয়ে। নদী যাওয়া ভাটা হয়ে গেলে তখন চর বেরোয়, বেরোলে সেই সময় হরিণ বেরোয়, বেরিয়ে ওই খাওয়া দাওয়া করে। বন্ধুরা, ভারত সীমান্তবর্তী বাংলাদেশের শেষ গ্রামে আমি আছি। আমি সুন্দরবন ঘেঁষা যে রাস্তা, সেই রাস্তা দিয়ে হাঁটতেছি। ডাইন পাশে হচ্ছে গ্রামের মানুষজন বসবাস করে, আর এই যে বাম পাশে সুন্দরবন। এই সুন্দরবনের এরিয়া কিন্তু এখান থেকেই শুরু। এই যে নদীর ওই পার থেকে হচ্ছে ঘন বন। তো নদী পার হইতে সময় লাগে 4-5 মিনিট। আমি যে গ্রামটা হাঁটতেছি, তবে এই গ্রামে মাত্র একটি বাড়ি আছে, যে বাড়িটা সুন্দরবনে পড়ছে। আর যত বাড়িঘর আছে, মানে রাস্তা, এই যে রাস্তা দেখতে পাচ্ছেন, এই রাস্তার এই পাশটা হচ্ছে মালিকানা জায়গা, আর এটা হচ্ছে ফরেস্টের জায়গা। ফরেস্টের জায়গার মধ্যে একটি বাড়ি পড়ছে, সেই বাড়ির দিকে এগিয়ে যাচ্ছি। সেই বাড়িতে যারা বসবাস করে তাদের সাথে কথা বলবো। সুন্দরবনের পার্শ্ববর্তী কালেন্সি গ্রামের এমন একটি বাড়ির দিকে রওনা দিয়েছি, যে বাড়িটির অবস্থান সুন্দরবনের একেবারেই লাগোয়া। বন্ধুরা, এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এইটাই একমাত্র বাড়ি যে বাড়িটা সুন্দরবনের এরিয়ার মধ্যে পড়ছে, মানে সুন্দরবনের জায়গায় পড়ছে, ফরেস্টের জায়গায়। আর এই যে ডাইন পাশে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গ্রামের মালিকানা জায়গা। এই যে দেখুন ঘর কত নিচু, এবং এই বাড়িও কিন্তু মাটি দিয়ে তৈরি। তো আমরা যাওয়ার চেষ্টা করব। এই জায়গায় কি আপনারা মানে সবজি চাষ হ্যাঁ, করছেন? সবজি চাষ করি, এখনো পিস আছে। সুন্দরবন তো এইটাই। হ্যাঁ, সুন্দরবন এই। তার মানে আপনারা ঘর থেকে বেরোইলে সুন্দরবন দেখতে পান। হ্যাঁ। আচ্ছা, আর এই মুসলমান আছে, আবার মাঝখানে দিয়ে কিন্তু কিছু হিন্দু আছে। বাংলাদেশের শেষ বাড়ি এই পাশের, দক্ষিণে কোনো মানুষ নেই, আর উত্তরে কোনো পূবে কোনো মানুষ নেই। দক্ষিণ আর পূবে কোনো মানুষ নেই। পশ্চিমে ইন্ডিয়া। তার মানে আপনার গ্রামটা, আপনার বাড়িটা বলা চলে বাংলাদেশের শেষ বাড়ি। শেষ। পানি যখন বন্যা টন্য হয়, তখন এর উপরেও পানি উঠে যায়। আমরা বাংলাদেশের শেষ বাড়ি। শুধু বাংলাদেশ না, এটা একেবারে সীমান্তবর্তী গ্রাম, পাশেই ইন্ডিয়া, আর এই পাশে সুন্দরবন। দেখুন কত সুন্দর লাগতেছে। কাকা আমাকে নিয়ে যাচ্ছে বনের দিকে। এইটাই ডুবে যায়, এই পর্যন্ত পানি আসে, জোয়ারের পানি। জোয়ারের পানি এখন বর্তমান, কিন্তু আটটু উঠবে, কিন্তু বর্ষার সময় আটটু কিন্তু পানি উঠবে। এটা ফরেস্টের জায়গায় আপনারা থাকতেছেন, একটি বাড়ি, আপনার বাড়িটাই তো শুধু। আচ্ছা, আর ওই পাশে, রাস্তার ওই পাশে, ও পাশে যার জমি আছে তারাই বাস করে। এইগুলো সবই ফরেস্টের জায়গা। হ্যাঁ, আর নদীর ওই পাশ থেকে হচ্ছে মূল বনটা শুরু। বন শুরু। বাঘ আসে, হরিণও আসে, বনে শুয়োর আছে, শুয়োরও আসে। বাঘ আক্রমণ করছে কখনো? হ্যাঁ, মানুষ, ছাগল, গরু, কারণ কুমিরি হচ্ছে- পর্যন্ত গরু নিয়ে গেছে, কুমিরি। কারণ হচ্ছে এই নদীর সাথে আপনার বাড়ি, একমাত্র আপনার বাড়ি হ্যাঁ, আর আশেপাশে আরো না, এইদিকে আপনার বাড়ি। হ্যাঁ। আক্রমণ গুলো তো আপনার বাড়িতে আগে করবে। না, আমার বাড়ি আগে করলেও আমরা সাবধানে থাকি, তো হঠাৎ করে আমার এখানে তো পার হয় না, অন্য জায়গাতে পার হয়। আমার এখানে তো পার হয় না, পার হয় অন্য জায়গাতে। পার হলে এখানে পার হলে আমাদের বাড়ি আগে আসবে, এটা ঠিকই আছে, কিন্তু ও তো জানোয়ার, ওর হিসাব কিতাব নেই, কোনো জায়গাতে পার হয়, কোনো জায়গাতে পার হয়। মানে আল্লাহ যে কোনো ভাবে হ্যাঁ। আপনার এইটাকে সেফ রাখছে। হ্যাঁ, রিক্সের ভিতরে আছে। বন্ধুরা, কাকার সাথে কথা বললাম। কাকা ফরেস্টের জায়গায় বসবাস করতেছে বর্তমানে। আসলে এই বাড়িটা বাংলাদেশের শেষ বাড়ি, এবং পাশেই ভারত সীমান্ত। এই যে বন, এই বনের থেকে যদি বাঘ কখনো সাঁতরে এই পাশে আসে বা কুমির আসে, এই বাড়িতেই কিন্তু প্রথম ঢুকবে। কারণ এই বাড়ির এটাই হচ্ছে প্রথম, একেবারে সুন্দরবনের কাছে এই বাড়িটি, সুন্দরবনের খুবই কাছাকাছি এই বাড়িটি। তবে আল্লাহর রহমতে কাকা বলছে কোনো
ক্ষয়ক্ষতি হয় নাই, আল্লাহর উপরে ভরসা করেই কিন্তু তারা এখানে থাকে। এখানে থাকাটাও কিন্তু অনেক রিস্ক, কারণ যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। হয়তো বা আপনি এই ক্যানেল বা এই বেড়িবাঁধের ওই পাশে থাকলে একটু সময় লাগবে যাইতে, কিন্তু এইখানে আসতে কিন্তু সময় লাগবে না। এই পর্যন্ত যদি পানি আসে, চিন্তা করুন, কুমির কিন্তু এই পর্যন্তই আসতে পারে। এই পর্যন্ত যদি আসে, এইখান থেকে এই যে উঠানে উঠতে কয়েক মিনিট লাগবে কুমিরের। আসলে এভাবেই এই গ্রামের মানুষ বসবাস করে। বন্ধুরা, এই বাড়িতে একটি টিউবওয়েল পেয়ে গেলাম। সব বাড়িতে টিউবওয়েল নাই, এই যে টিউবওয়েল, এই পানিটা ওনারা ব্যবহার করে। যদিও পানির মধ্যে লবণ আছে, আমি খেতে পারি না, আমার তেতো লাগে। আর ওনারা বলতেছে যে এই পানি খাওয়া যায়। এই যে দেখুন, আপনাদের দেখাই সুন্দরবন যেটা গ্রামের টিউবওয়েলের পানি। বন্ধুরা, এই যে দেখুন, মনে হচ্ছে যে আমার হাতে পেট্রোল আছে। আসলে কালারটা দেখুন, এটা শুধু এই বাড়িতে না, এই গ্রামের প্রত্যেকটা বাড়িতেই আপনি যদি টিউবওয়েল চাপেন এইরকম পেট্রোলের কালার পানি পাবেন। আসলে এই পানি কিন্তু লবণ আছে, পরিমাণে অবশ্য কম, কিন্তু লবণ আছে, এটাই ওনারা খায়, চিন্তা করুন। আর এরকম পানি দেখতে গেলে আপনাকে এরকম সীমান্তবর্তী যে গ্রাম আছে, সুন্দরবন ঘেঁষা, এসব গ্রামে আপনার আসতে হবে যেখানে জোয়ার ভাটা হয়। আমরা তো খাই, এগুলো রান্না করি খাই। এই পানি খুব ভালো পানি আমাদের। আমরা একটু খাবো? হ্যাঁ, খান। বিসমিল্লাহ, একটু খেয়ে দেখি, কারণ যেহেতু কাকারা খায়। মানে এইটা পানির টেস্টটা অতটা তেতো না, মোটামুটি মিষ্টি আছে। যাই হোক, মোটামুটি মিষ্টি আছে, কিন্তু কালারটা দেখুন। বৃষ্টি আসলে তো কষ্ট হয় আপনাদের, অসলি কষ্ট হয়। দেখেন আমরা এটা দিয়ে বাতাস আসে না, হ্যাঁ, এর জন্য ফাঁকা রাখছেন। হ্যাঁ, আমরা কত উঁচু ঘর বান্ধা, ও, এর জন্য বাতাসটা বেশি লাগে আপনাদের। বেশি লাগে, বেশি বেশি। এই নিচু জায়গা আর এই অবদার ওপরে আমরা বাইরে মাটি তুলে তাই ঘর বান্ধা। বন্ধুরা, আমরা ভারত সীমান্তবর্তী শ্যামনগর উপজেলায় আছি। এটি হচ্ছে সাতক্ষীরাতে পড়ছে। যেহেতু আমরা সুন্দরবন দেখার জন্য আসছি, সুন্দরবনের গ্রামের মানুষের সাথে কথা বলার জন্য আসছি, কথা বলতেছি, কারণ সকাল আজকে খুব সকালে ঘুম থেকে উঠতে হয়েছে আমার, 6:30 7টার দিকে। তারপরে ওই গ্রামটা সকালের যে পরিবেশ সেটা দেখার জন্য আমি বের হয়েছি। সুন্দরবনে থেকে ভেসে আসা হিমেল বাতাস খুব ভালো লাগতেছে। আর এই পাশে দেখুন, কয়েক কিলোমিটার জুড়ে এখানে মাছ, কাঁকড়া এইসব চাষ করে। গ্রামের মেঠো পথ দিয়ে হাঁটতে হাঁটতে চোখে পড়ল দজিখালি নদীতে ভাটা হওয়ায় জেগে উঠেছে চরভূমি। তাই তো কেউ বা নিচ্ছে কাদামাটি, আবার কেউ বা এসেছে কাঁকড়া শিকার করতে। কোথায় যাচ্ছেন কাকি? এই গ্রামে। কাঁকড়া ধরার জন্য? হ্যাঁ। কাঁকড়া কিভাবে ধরেন? ওই যে ধরলি তখন ওই এই যে ঠিকই তুলে নিই, ধরবো না তো কী করবো, আমি নিই, সাবাল একটা নিই, কী করবো, ধরবো না তা দুটো তো খাতেই হবে, খাইয়ে তো জীবন বাঁচাতে হবে। আর ওইদিকে সুস্থ, তাই নদীতে গেলি তো কুমিরের ভয়, এদিকে বনে গেলি তো বাঘের ভয়। স্বামী একটা হারাইছি বনে, সাবাল একটা বনে হারাইছি, মধুকাঠি। মাছ কাঁকড়া মধুকাঠটিকে গেল, তাই এই বনে পড়ল, ওই বনে বাঘে ধরল, পরে ছাড়িয়ে নিয়ে এলো। ছাবাল বাতা ছাবাল ওইরকম মধুকাঠটি গেল, মধুকাঠটি গিয়ে ওইরকম ইয়ে হয়ে গেছে, বনে পড়ল। অসহায় এই মানুষটির জীবন এতটাই দুঃখের যে নদীতে স্বামী সন্তান হারিয়েছে, সেই নদীতেই আবার এসেছে জীবন জীবিকার সন্ধানে। বন্ধুরা, আমার সাথে এই যে বয়স্ক মানুষকে দেখতে পাচ্ছেন,
কথা বলতাছে, কান্না করে দিছে। কেন কান্না করে দিছে জানেন? এই যে কাঁকড়া ধরার জন্য এই নদীতে আসছে, জীবনের জন্য, একটু খাওয়ার জন্য। স্বামীকে হারাইছে এই বনে, ছেলেকেও হারাইছে এই বনে। স্বামী বনে গিয়েছিল মধু সংগ্রহ করার জন্য, সেখানে তাকে বাঘে ধরে খেয়ে ফেলছে, টুকরো টুকরো করে খেয়ে ফেলছে। ছেলেও গেছিল মধু সংগ্রহ করার জন্য, তাকেও খাইছে। এখন এই মানুষটা অসহায় হয়ে পড়ছে, জীবনের রিস্ক আছে, তবুও এই যে আসছে কাঁকড়া ধরার জন্য। এর জন্য ওনার সাথে কথা বললাম, আমার খুব খারাপ লাগতেছে ওনার জন্য। সব হারাইছে এই বনে, এই নদীতে, আবার এখানেই আসছে জীবন জীবিকার জন্য। তা আমরা তো বনে যাইনি, ওই লগে গেল লগের সাথে, ওরাই এসে বলতেছে এরম বনে পুড়ে। মানে আপনার স্বামীর চেহারাটা ঠিক আছে? না, ওই বাসা ছাওয়ালের এখানে ট্রেন ছিল, ঘাড়ে এরকম করে ধরেলো, আর স্বামীর একটু খাইয়ে ফেলল। ওই একটা হাতে ছিল না কিছু, হাত ছিল না, তাকে একদম মেরে ফেলল। কী করবো, আর কনে যাবো? সে বলি যে গুণ না নিয়ে আমার যদি নিয়ে যাইতো, এর দুঃখ আমার করতে হইতো। যারা কামাই করবে তারাই হাঁটা করে। না, তা কী করবো, দুটো তো খাতেই হবে। যদি জাল টানতে যাই তো কুমুরির ভয়, আর এখন তো গিলি তো আমার ওই রোগগ্রস্ত, হাঁপ লেগে যায়, শ্বাসের দোষ। তো এই ওষুধপত্র খাইয়ে একটু জন্মদিরে গেলি লোকের নিচ্ছায় না, বুড়ো বলি। তা কী করবো, এই দুটো বার্থডে কাঁকড়া টাংড়া এটা সেটা মারছিলাম। এখন ওই আসতেছে দেখতে, ওদিকতে ওই বিদেশের লোক আসতেছে, তারাই দেখছে, তাই কী করবে। তখন বাড়ি বসে থাকে, আর কী করবো, ওই চৌকিদারের কাজ করে একটু। তা কী করবো, ওই যাই একটু মাছ কাঁকড়া মারতে। ছেলের কথা মনে, কী করব, ধৈর্য ধরার জন্যই আমার থেকে গেছে। ধৈর্য কী করে যে ধরছি আমি বুঝছি। এখানে জীবন অনেক কঠিন। একটু মাছ বা কাঁকড়া ধরার জন্য এভাবেই অপেক্ষা করতে হয়। বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন বয়স্ক মানুষটা এখানে কাঁকড়া ধরার জন্য আসছে। এই নদীতে কুমির আছে, মৃত্যু আছে জেনেও সে জীবনের জন্য এখানে কাঁকড়া ধরার জন্য আসছে। এই বনে তার স্বামী গিয়েছিল মধু সংগ্রহ করার জন্য, বাঘে খাইছে। ছেলে গেছে মধু সংগ্রহ করার জন্য, ছেলেকেও খাইছে। অভাবের সংসার, কাঁকড়া না পেলে আজকে ঘরে ভাত যাবে না, যার কারণে সুন্দরবন ঘেঁষা যে নদী, সেই নদীতে আসছে কাঁকড়া ধরার জন্য। এটি বাংলাদেশের শেষ গ্রাম, যেখানে আর কোনো গ্রাম নেই, বাড়ি নেই। এইটাই উঠলো না? ধরে নিছি কয়টা বড়শি পাচ্ছেন? 8টা 9টা পাতি। একটাই উঠলো না? না, আচ্ছা, এই যে উঠলো না, তাহলে এখন কি করবেন? না ধরলি তো কোনো করার। ওই পুকুরে ওই দুটো একটা ছাড়ি, ওই ছোটো গুণ এইরকম ছোটো ছোটো গুণ পুকুরে ছাড়ি, ও ধরলি একদম টেনে নিয়ে যায়, ও দিতে না। বন্ধুরা, এই যে বয়স্ক কাকিকে দেখতে পাচ্ছেন, বয়স্ক এই কাকি জীবন জীবিকার জন্য, জীবনের রিস্ক নিয়ে এই নদীতে আসছে কাঁকড়া ধরার জন্য। অনেকগুলা ফাঁদ পাচ্ছিল, একটা ফাঁদেও কিন্তু একটা কাঁকড়াও মেলেনি, যার কারণে দেখুন মুখটা অনেকটাই ছোট, মনে হচ্ছে যে বুক বুঝাই কষ্ট নিয়ে বাড়ি ফিরছে।
আসলে এতটুকুর উপরেই কিন্তু ওনাদের আহার যোগায়। এই যে কাঁকড়া পাচ্ছে না, আজকে যদি কাঁকড়া না পায়, বিক্রি না করতে পারে, ওনারা কি খাবে সেটিও ভালোভাবে বলতে পারতেছে না। আসলে এদের জীবন কতটা যে কষ্টের, কতটা সংগ্রামের, এইসব গ্রামে না আসলে কখনোই বোঝা যায় না। কখনো কাকড়া মেলে, আবার কখনো খালি হাতেই ফিরতে হয় বাড়িতে। বন্ধুরা, এই যে সেই বয়স্ক মানুষ যাকে আমরা নদীর পাড়ে দেখেছিলাম কাঁকড়া ধরার জন্য, এইখানে থাকেন। এই যে এটাই হচ্ছে এই মানুষটার ঘর। কাঁকড়া তো পাইলেন না? না পালি আর না পাইলে তো আজকে বিক্রি করতে পারবেন না। না, যখন পাই তখন বিক্রি করি, আর যখন না পাই তখন কী করি। কত টাকা কেজি বিক্রি করেন? ওই কেজি এখন কেজিতে নিচ্ছে না, ওই কোনো দিন 50 টাকা হয়, কোনো দিন 100 টাকা হয়, কোনো দিন 200 টাকা হয়, এরকম। একটা দাম যদি বড় থাকে তা 60 টাকা। এই 60 টাকা, আপনার জানেন একটা কাঁকড়া কিনা খেতে গেলে ঢাকাতে 400 টাকা লাগে। তা এদিকে তো ওইরকম দেয় না, নরম আছে, ইয়ে আছে, তা আছে, এরকম করে প্রতিদিন পাওয়া যায় না। কোনো দিন পাওয়া যায়, কোনো দিন পাওয়া যায় না। কুমির তো এই নদীতে থাকে। হ্যাঁ, থাকে এই নদীতে। দেখেছি, ওই ভেসে যাচ্ছিল, কিছু করিনি, তাহলে ভেসে যাচ্ছিল তো এইদিকে। বাঘ দেখেছি, দেখেছি বাঘ। কাঠ আনতে গেলাম ওই বাধায়, কী করব, খাতি তো হবে, তাই ওই কাঠ আনতে গেলাম, তো ও বসেছিল, তাই ওই দিকে আমরা বাড়ি পালিয়ে আসি। ওই হেতাল বাগান রয়ে না, ওই হেতাল বাগানে বসে রয়ে। কয়টা বাঘ ছিল? যখন ও আসে তখন একটা দুর্গন্ধ খুব, বাঘের গায়ে গন্ধ হয় খুব। যখন আসে ও, তখন হরিণ বা ওই বাঁদর থাকে না, ওইতে যখন আসে তখন ওই গন্ধ ছটে, তখন বলবেন কি কিনে থাকা যাবে না। ও যখন হাঁটে তখন শব্দ হয় না, শব্দ হয় না, এরম খোঁজ, হুম, এরম খোঁজ রয়েছে ওর, এরকম পা, হ্যাঁ মানে গর্ত হয়ে যায় যেদিকে আসে। হ্যাঁ, যখন আসে তখন ওই গর্ত হয়ে যায়। বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন বয়স্ক মানুষটি, আমি ওনার ঘরে ঢুকছি, এই ঘরেতে উনি থাকে। এখান থেকেই এই নদীতে যায় কাঁকড়া ধরার জন্য, প্রতিদিনই যায়। আসলে সবসময় যে কাঁকড়া পাবে বিষয়টা এরকমও না। ওনার স্বামী সন্তান দুইজনকেই হারাইছে এই বনে, বাঘে খেয়ে ফেলছে দুইজনকেই। আসলে এটা খুবই কষ্টের, খুবই দুঃখের যে একটা মায়ের আসলে দুইটা সম্পত্তি হারাই ফেলছে এই বনে, তারপরেও মৃত্যু হতে পারে এটা মেনেই নদীতে যায়। কুমির বাঘ সবই দেখে, সেটাই বলল। কখন কোন সময় কোন দুর্ঘটনা ঘটে কেউ বলতে পারে না। দেখুন, এই যে আমি কথা বলতেছি, কান্না করতেছি। মানে মানুষ কতটা কষ্টে থাকলে কান্না করে। আপনারা একবার চিন্তা করুন, স্বামী সন্তান যে মানুষটা হারায় অভাবের সংসারে, তারপরে সে নিজেই সেইখানে যায় যেখানে স্বামী সন্তানের মৃত্যু হয়েছে, তারও মৃত্যু হইতে পারে। লাগে ওই জায়গায় যখন মনে ওঠে তখন বসে বসে কাঁদে, বাড়ির দিকে আসি, ওগুলো সামনে দেখিয়ে দিই। ওখানে বসে দিকে একটু কান্নাকাটি করে আবার বাড়ির দিকে আসি। ওই জায়গায় গেলে তো দেখলে তো মনে আসে। বন্ধুরা, এই যে বয়স্ক মানুষ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ওনার ছেলের কবর, যে ছেলেকে বনে বাঘে খেয়েছিল। টুকরো টুকরো দেহ এনে এখানে শায়িত করা হয়েছে, এখানে কবর দেওয়া হয়েছে। মা কবরের পাশে ছেলের জন্য কান্না করতেছে, বাড়ির আঙিনায় কবর দিছে। দেখুন, মা তো ভুলতে পারে না
অভাব অনটন যাই থাকুক, সন্তান স্বামীর কথা মনে পড়লে সে ঠিক থাকতে পারে না। একদিকে স্বামী সন্তান, অন্যদিকে অভাব, সবই যেন গ্রাস করে ওনাকে। এই যে কবরের পাশে প্রতিদিনই প্রায় আসে এখানে মৃত সন্তানের সাথে কথা বলার জন্য, তার জন্য দোয়া করার জন্য। মা আসছে ছেলেকে আদর করার জন্য। বন্ধুরা, সাতক্ষীরা শ্যামনগর উপজেলার কালেঞ্চি গ্রামে আসছি। ভারত সীমান্তবর্তী গ্রাম এবং সুন্দরবন গেসা যে গ্রামটা, এটাই বাংলাদেশের শেষ গ্রাম। এই গ্রামে এই যে মানুষটার সাথে আমার নদীর পাড়ে দেখা হয়েছিল, কাঁকড়া ধরার জন্য যাচ্ছিল। ওনার স্বামী সন্তান দুইজনকেই বাঘে খাইছে। উনি প্রায়ই ওনার ছেলের কবরের পাশে কান্না করে, ছেলের জন্য দোয়া করে, ছেলেকে আদর করার জন্য যায়। দেখুন মায়ের আবেগ, মায়ের কষ্ট, আমার খুব খারাপ লাগছে। আসলে এই মানুষগুলা এইখানে থাকে, আমি ওনাকে একটু সহযোগিতা করব, পাশাপাশি আপনারাও সহযোগিতা করতে পারেন। ওনার মোবাইল যদি থাকে মোবাইল নাম্বার দিয়ে দেবো।